গল্প সঞ্চারী ভট্টাচার্যের কলমে কালবৈশাখীর নির্জন রাতে। আজকে এই মেঘলা দিনে নদীতে যাওয়াটা কি খুব একটা ঠিক হচ্ছে বলা দা? ভোলাকে প্রশ্ন করে শিবু। এরা দুজনেই জেলে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, দিন আনে দিন খায়। এদের উপজীবিকা বলতে সামান্য চাষাবাদ রয়েছে ঠিকই, তবে জীবনধারণের অন্যতম রসদ হিসেবে তারা এই জেলের কাজটিকেই বেছে নিয়েছে। এক কালবৈশাখীর রাতে হঠাৎ ট্রানজিস্টারে জানানো হলো বিকেলের দিকে নদীতে ভয়ঙ্কর রকমের ঝড় বৃষ্টি আসতে পারে। এই অবস্থায় জেলেদেরকে সাবধান করে দেওয়া হলো, কিন্তু ভোলা আর শিবু দুজনেই ছিলেন নিডর। তাই পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মাছ ধরার নেশা তাদের ঠিকই টেনে নিয়ে যেত। শিবুর কথার উত্তরে ভোলা বলল, দেখ শিবু, এটাই আমাদের রুজি রোজগারের একমাত্র পথ। প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকলে কিন্তু আর পয়সা আসবে না। মাছ ধরতে না পারলে আমরা কিন্তু বিক্রি করতে পারবো না, আর বিক্রি বাট্রা বন্ধ হয়ে গেলে অর্থ সংকট দানা বাঁধবে। তখন পরিবারের লোকেদের খাওয়াবি কি? এমনিতেই যা রেটে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে করে খুব বেশি দিন এই পেশা নিয়ে আর টানা যাবে না। আমার তো মনে হচ্ছে অন্য কিছুই করতে হবে। আজকাল জেলের সংখ্যাও বেড়ে গিয়েছে, আগের মতন আয় তেমন আর হচ্ছে না, সেটা বুঝছিস কি? এ কথা শুনে শিবু তখন ভোলাকে উদ্দেশ্য করে বলল, তোমার মুখের দিকে তাকিয়েই তো আজকে এলাম, না হলে এমন বিপদ মাথায় নিয়ে কেউ আসে? আগের বার ঝড়ের মধ্যে পড়িয়ে কি নাজেহাল অবস্থাটা না হয়েছিল, সে কথা কি মনে আছে তোমার? সেই কথা যদি মনেই থাকে তাহলে আজকে আবার যাচ্ছ কোন সাহসে? আমার ছেলের গায়ে খুব জ্বর, কিছুতেই আসতে দিতে চাইছিল না, খালি বাবা বাবা বলে পথ আটকে দাঁড়াচ্ছিল। কিন্তু জানি এখানে না এলে ডান হাতের ক্রিয়াটাও যে বন্ধ হয়ে যাবে। ওর চিকিৎসার পয়সাটাও তো জোগাড় করতে হবে, না হলে চলবে কি করে? বউ বলল বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব হলো না। যাকে বিয়ে করে ঘরে তুলেছি তাকে কিনা লোকের বাড়িতে কাজ করতে পাঠাবো? দুদিন বাদে গ্রামের লোকেরা আমার স্ত্রীকে নাম ধরে ডাকবার পরিবর্তে কাজের লোক বলে খোঁটা দিয়ে ডাকবে। এটা কি কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব? আচ্ছা তুমিই বলো না। আমি আর এ বিষয়ে তোকে কি বলতে পারি বল? আমি তো এই কারণেই বিয়ে করিনি। বিয়ে মানেই মস্ত বড় দায়িত্ব। এই যে এখন বেশ ধারা হাত পা রয়েছি, এই ভালো। বিয়ে করলেই আরও একজনের দায়িত্ব কাঁধের ওপরে এসে পড়তো। তখন শুধু একটা পেট চালালেই হতো না, আরও একটা পেটের যোগান দিতে হতো। সেই সবের কথা ভেবেই আমি আর বিয়ে করিনি, বুঝছিস? কারণ দায়িত্ব নেওয়া কোনো ছোটোখাটো ব্যাপার না, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। আর আমাদের এই ব্যবসাও যে সবসময় মোটা টাকা এনে দেয় এমন তো নয়। যখন যেরকম আয় হয় তখন সেই রকম পয়সা হয়। জীবনের ঝুঁকি নিয়ে যখন দুটো পয়সা দেখি তখন তো জীবনটা সার্থক হয়েছে বলেই মনে হয়। শিবু এতক্ষণ ভোলার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। সে ভোলাকে নিজের দাদার জায়গা থেকেই দেখত। অনেক ছোটবেলায় শিবুর মা বাবা দুজনেই মরকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর শিবুর বড়দাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। কিন্তু শিবু বড় হলে তার দাদা হঠাৎ করেই একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে শিবু অনাথ হয়ে পড়েছিল। ওর দেখাশোনা করবার মতো একটা লোক ছিল না। তখন গ্রামের এক বৃদ্ধ মহিলা ওকে মানুষ করেছিলেন, কিন্তু তিনিও কিছুদিন পরে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শিবুর 4 হাত এক করে দিয়েছিলেন, আর নিজের বাড়িটাও থাকবার জন্য তাকে দিয়ে গিয়েছিলেন। ফলে শিবু সারা জীবন কাউকে না পেলেও ভালোবাসার মানুষের সঙ্গটুকু অন্তত পেয়েছিল। এটাই ছিল তার জীবনের ইতিবৃত্ত। প্রথম প্রথম নিজের জন্য কিছুই করতে ইচ্ছে করতো না, কিন্তু বিয়ের পর থেকে নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে ভোলার সাথে এই জীবিকা গ্রহণ করেছিল। কালে কালে সন্তানের মুখ দেখার পরে
নিজের আয় বৃদ্ধির উদ্দেশ্যেও কিন্তু এই জীবিকাকে নিজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে শুরু করেছিল শিবু। ভোলা তার নিজের দাদার মতোই ওর মাথায় আশীর্বাদের হাতটা রেখে বলেছিলেন, দেখ বাবু, আজ থেকে তুই আর নিজেকে কোনোদিনও একা মনে করবি না, আমি তোর সাথেই থাকবো। তারপর থেকেই তারা দুজনে মিলে নদীতে মাছ ধরতে যেত। যা আয় হতো তার অর্ধেক অর্ধেক দুজনে ভাগ করে নিত। শিবু আর ভোলাকে রতনপুর গ্রামের সকলেই মোটামুটি চিনতেন। তারা দুজনেই ছিলেন বেশ সজ্জন মানুষ, তাই আলাদা করে তাদের পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না। জীবিকাটাও যথেষ্ট সুন্দরভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুজনে, ফলে কারোরই আর কিছু বলার ছিল না। এমন সময় পুনরায় ট্রানজিস্টারে ঘোষণা হলো, আজ বিকেলে প্রায় 120 কিলোমিটার বেগে ঝড় আসতে পড়বে। এমতাবস্থায় জেলেদেরকে নদীর বুকে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে। সরকারি তরফেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গম্ভীর গলায় ট্রানজিস্টারের যিনি এই বক্তব্য রাখলেন তার সম্পর্কে কিছুই জানত না এই দুজন। তাদের মূল লক্ষ্য ছিল মাছ ধরা, আর সেই মাছ বাজারে বিক্রি করে টাকা উপার্জন করা। ভোলা রেগে মেগে ট্রানজিস্টারটাকে বন্ধ করে দিল। তারপরে শিবুকে উদ্দেশ্য করে বলল, এইটা যতক্ষণ কানের কাছে বাজতে থাকবে না, ততক্ষণ জানবি আমাদের দুশ্চিন্তাও বাড়তে থাকবে। তার সে বরং ট্রানজিস্টারটা বন্ধ করে দে, ওটাই ভালো। এতে বরং আমরা নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো। চল, আমরা দুজনে নৌকায় গিয়ে উঠি। যত তাড়াতাড়ি ওই দিকে যাব ততই তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে চলে আসতে পারবো। ঝড়ের মধ্যে যদি পড়তে হয় তাহলেও বাকি, রাতে তো আর নদীর বুকে ভেলা ভাসাতে হবে না। এখন ভালোই মাছ পাওয়া যাবে। সেদিন পশ্চিমের জেলে পাড়ার মালিকের মুখে শুনছিলাম যে এখন নাকি নদীতে ভালোই মাছ উঠছে। ওরা একটা বিশেষ দিকে যায় জানিস। ভোলার মুখে এই কথা শোনার সাথে সাথে শিবু তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কোন দিকটার কথা বলছো বলো তো ভোলাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। নদীর আবার কোনো দিক আছে নাকি? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস শিবু। আসলে ওই লোকটার মুখে, মানে ওই জেলে পাড়ার মালিকের মুখে শুনেছিলাম যে নদীর উত্তর পশ্চিম দিকে একটা বাঁক আছে। ওই বাঁক থেকে নদীটা কেমন জানি অন্য দিকে চলে গেছে নাকি সমুদ্রে গিয়ে মিশেছে, সে সত্য আন্দাজ করে বলতে পারবো না, কারণ নদীর ওই দিকটায় আমি কোনোদিনও যাইনি জানিস। তাই ভাবছিলাম এই আজকে ওই দিকটায় যাই। তো ওই দিকটায় যেতেও যে ভয় করছে। কেন তোমার তো ভয় করছে কেন ভোলাদা? ওইদিকে কি এমন আসে শুনি যার দরুন তোমার এত ভয় করছে? আমি তো এইসব ব্যাপারে কোনোদিনও কিছু শুনিনি। তুমি কিছু শুনলে নাকি? কি ব্যাপার বলো দেখি। যদি বিপদের সম্ভাবনায় থাকে তাহলে জীবনে ঝুঁকি নিয়ে সেদিকে যাবেই বা কেন? তার চেয়ে বরং আমরা যেখান থেকে বরাবরের মতন মাছ ধরে এসেছি সেখানেই না হয় যাই। লোকের কথায় কান দিয়ে লাভটা কি? হ্যাঁ, কত লোক কত কথা বলবে। সব কথায় যদি ধরে বসে থাকো তাহলে কি আর চলবে বলো দেখি? আর যাচ্ছি মোটে দুজন। জেলে পাড়ার মালিক তো ওই বড় বজরা নিয়ে বেরোয়। ওর অনেক লোকের সাথে চেনাশোনা আছে। বজরা ভর্তি করে লোক নিয়ে যায়, প্রচুর মাছ ধরে নিয়ে আসে ওরা। তুমি কি এখন ওদের সাথে পাল্লা দিতে চাইছো নাকি? হ্যাঁ, ভোলা নৌকোটাকে ঠেলতে ঠেলতে বেশ কিছুটা দূরে এগিয়ে নিয়ে গিয়ে নৌকোয় উঠে পড়ল। শিবু তাকে দেখা দেখি চেপে বসলো ওই নৌকোতে। ভোলা দাঁত টানতে শুরু করলো। তারপর শিবুকে উদ্দেশ্য করে সে বলল, আমি লুকিয়ে লুকিয়ে সেদিন ওদের সব কথাই শুনছিলাম। তার মধ্যে দিয়েই জানতে পারলাম এই রহস্যের কথা। ব্যাপারটা কি জানিস তো? ওইখানে কি আছে এটার থেকেও বেশি জরুরি ওরা এই জায়গাটার সম্পর্কে এত কথা বলছিল কেন। আর এটাও বলছিল নাকি ওই জায়গাটায় একটা অদ্ভুত চৌম্বকীয় শক্তি রয়েছে জানিস। সেটাও নাকি নৌকা ডুবির প্রধান কারণ। ওরাও নাকি কোনো রকমে প্রাণে বেঁচে সেখান থেকে পালিয়ে এসেছিল। তবে আর একটা কথা বললো জানিস, ওখানে নাকি অনেক মাছ পাওয়া যায়। ওরা সেখান থেকে প্রচুর মাছ সংগ্রহ করে নিয়ে এসেছিল আর সেগুলোকে চড়া দামে বাজারে বিক্রি করেছিল।
এই সব কথা শোনার পর আর নিজের লোভ সামলাতে পারলাম না। তোর তো নয় সংসার আছে, কিন্তু আমার তো আর সাতকুলে কেউ নেই, তাই ভাবলাম এই রহস্যের উদ্ঘাটন করে আসি। আদপে ওখানে কি রয়েছে সেইটা ভীষণ করে জানতে ইচ্ছা করছিল, তাই তোকে নিয়ে বেরিয়ে পড়লাম। তবে আজকে যে এমন দুর্বিপাকে পড়তে হবে সে কি আর আগে বুঝতে পেরেছিলাম রে? এখন তো দেখছি ঝড়ের মধ্যে না বেরোলেই হতো। আস্তে আস্তে তো হাওয়ার গতিবেগটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রে। মনে হচ্ছে খুব জোরে ঝড় বৃষ্টি আসছে। এখনই তো প্রায় বিকেল 5টা বাজে, এরপর তো ধীরে ধীরে অন্ধকারে নামবে। আর যা হাওয়া দিচ্ছে তাতে করে হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে রাখা সম্ভব না। তুই একটা কাজ করতো, হ্যারিকেনটাকে জ্বালিয়ে ওই ভেতরের দিকে রেখে আয়। ওই মাছগুলোর পেছনে রেখে দিলে খুব একটা অসুবিধা হবে না। এই দিকটাতে বড্ড বেশি হাওয়া, চারপাশটা খোলা থাকায় হাওয়াটা বড্ড বেশি খেলছে, বুঝলি? ওই দিকে রেখে এলে হ্যারিকেনটা জ্বলবে, তাতে যতটুকু আলো হয় ওই দিয়েই আমি দাঁড় টেনে এগিয়ে যেতে পারবো। তবে আমার মন বলছে আজকে একটা ভালো কিছুই হবে। এখান থেকে ওই জায়গাটা বেশ ভালোই দূরে জানিস, কিন্তু দাঁড় টেনে যে করেই হোক আমাদেরকে ওইখানে পৌঁছতে হবে। এটা না হলে আসল রহস্যটা যে কি তা কোনোদিনই জানতে পারবো না। আমি এই কারণেই আজ তোকে নিয়ে ওই স্থানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। আগে থেকে যদি তোকে এই ব্যাপারে জানাতাম তাহলে তুই কোনোদিনই আমার সাথে যেতে রাজি হতিস না। সেই কারণেই আমি তোকে কোনো কথা বলিনি। নে নে নে, এবার তৈরি হয়নি দেখি। যেখানে বলবো সেইখানে গিয়ে জালটা ফেলে চুপচাপ বসে থাকবি। আমার কথা কানে গেছে? কানে যাবে না কেন? তোমার সব কথাই আমার কানে গেছে। বেশ ঠিক আছে, তুমি যখন সব কিছু নির্দিষ্ট করেই ফেলেছো তখন আর আমার কথা না বলাই ভালো। যেভাবেই হোক যদি আয়ের পরিমাণ বাড়ানো যায় তাহলে তো আর মন্দ নয়, লাভের লাভ হবে বই কি। আর সেই সুবাদে যদি আমরা আগের থেকে অনেক বেশি মাছ বাজারে বিক্রি করতে পারি তাহলে ওই জেলে পাড়ার মালিকের মুখ একবার শূন হয়ে যাবে। সবই তো বুঝলাম ভোলাদা, কিন্তু ওই জায়গাটা সম্পর্কে তুমি যা বললে তারপরে কিন্তু আমার ভীষণ ভয় করছে। মনটা ভীষণভাবে কু ডাকছে গো। নদীর মধ্যে যদি একটা কোনো বড় রকমের বিপদ ঘটে তখন আমরা দুজনে মিলে যাবই বা কোথায়? আমি আর তুমি সাঁতার জানি ঠিকই, তবে নদীর জলে যা ভার, তাতে কি তুমি সেই জলে তোর সামলাতে পারবে? আমার তো একেবারেই মনে হয় না। শেষকালে না আমাদের ভরা ডুবি ঘটে, আর তুমি যখন জানতেই পেরেছিলে যে ওই জায়গাতে নৌকো ডুবির সম্ভাবনা থাকে তখন আমার মনে হয় ওই জায়গাটা দূর থেকে দেখে চলে আসাই ভালো। আশেপাশে যেটুকু মাছ পাবো সেই নিয়েই চলে আসা ভালো হবে। কারণ কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। তারপর দেখলে ওই নৌকোখানাই ভেঙে গেল আর আমরাও জলে পড়ে হাবুডুবু খাচ্ছি। নদীর ওই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে তুমি কোথায় যাবে শুনি? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জল খেতে খেতে পেট ভরে যাবে। ভারী শরীরটাকে নিয়ে তুমি সাঁতার কাটতে পারবে ভেবেছো? কখনোই না। আমি যদি এমন বিপদের সম্ভাবনা দেখি তাহলে আগে ভাগেই পালাবো, সাঁতার কেটে হলেও পাড়ে চলে আসার চেষ্টা করব। তুমি ভাই তোমার ওই স্বপ্ন দিকে রাজত্ব নিয়ে বসে থেকো। ভোলা শিবুর কথাগুলো শুনছিল ঠিকই, কিন্তু আনমনে সেই জায়গাটির কথা ভেবেও যাচ্ছিল। এমন সময় ভোলা শিবুকে বলল, উত্তর পশ্চিম দিক কোন দিকটা একটু দেখে বলতো। শিবু ভালো করে দেখে দিক নির্দেশ করে দিল, আর ভোলাও সেই দিকেই দাঁড় টেনে নৌকোখানাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। এমন সময় ট্রানজিস্টারটা পুনরায় বেজে উঠল। মনে হলো যেন ঝড় জলের সম্ভাবনা ধীর গতিতে হলেও বৃদ্ধি পাচ্ছে। নদীর জলোচ্ছ্বাসের পরিমাণ ক্রমাগতভাবে বেড়ে গেল, আর সেই সাথেই নৌকোটি ক্রমে দুলতে লাগলো। অন্যদিকে বন্ধ হয়ে পড়ে থাকা ট্রানজিস্টারটা কি করে আবার বেজে উঠল, এটা ভাবতেই ভোলা ও শিবুর চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। ভোলা শিবুকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব হলো বল দেখি। এমনটা তো হওয়ার কথা নয়, আমি তো তোকে ট্রানজিস্টার বন্ধ করে ওখানে রেখে আসতে বলেছিলুম। আমি কি তবে ট্রানজিস্টারটাকে বন্ধ করিনি ভাবছো? আরে বাবা, তুমি বলার সাথে সাথেই তো ওটা আমি বন্ধ করে রেখে এলাম। এটা আচমকা নিজের থেকে এইভাবে বেজে উঠলো কি করি? এটা কোনো অশনি সংকেত নয় তো ভোলাদা?
হতেও তো পারে যে কোনো অশুভ শক্তি আমাদেরকে আগে থেকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। না হলে তুমি বলো না, ওই ঝড় জলের মধ্যে ট্রানজিস্টারটা আপনার থেকে চালু হয়ে যাবে কি করে? এর আগে তো কোনোদিনই এমনটা ঘটতে দেখিনি। শিবুর কথাগুলো ভোলার মনের মধ্যে নতুন করে দাগ কাটতে শুরু করলো। নিমেষের মধ্যেই প্রবল বেগে ঝড় এলো। নৌকো সামলে রাখাই এক প্রকার দায় হয়ে দাঁড়ালো। আচ্ছা শিবু, আমরা ঠিক দিকে যাচ্ছি তো? তোর পাল্লায় পরে আবার পথ ভুল করে ফেললাম না তা? কিছুই তো বুঝতে পারছি না। আমরা যখন ওদিকটা দিয়ে আসছিলাম তখন তো পরিবেশ একেবারে শান্ত ছিল, এখন প্রকৃতি একেবারে উত্তাল হয়ে উঠলো কি করে? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না রে শিবু। আমরা তো মনে হয় চরম বিপদে পড়ে গেছি। ভোলার কথাগুলো শুনে শিবু কাঁদতে শুরু করলো। আতঙ্কিত হয়ে পড়ল সে। এরপরে দুরু দুরু বুকে বলে উঠল, আমি তোমাকে বারণ করেছিলাম ভোলাদা, পই পই করে আমি তোকে এদিকে আসতে নিষেধ করেছিলাম। আরে বাবা, ওই জেলে পাড়ার মালিকটা কেনই বা মিথ্যে কথা বলতে যাবে বলো দেখি? সে নয় তোমার শত্রু, কিন্তু সে তো আর তোমাকে দেখে দেখেই কথাগুলো বলেনি। বলেছিল তোমার অলককে, ও তো অন্য কারোর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তুমি তো বললে যে তুমি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনেছো, কি তাই তো? শিবুর এমন অবস্থা দেখে ভোলাও চিন্তিত হয়ে পড়ল। তারপরে ভীত হয়ে তাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তা তো ঠিকই রে শিবু, ওরা তো আমাকে দেখতে পায়নি, আমি তো ওদের পেছন থেকে লক্ষ্য করেছিলাম। কি করে বুঝবো বল দেখি? লোভে পড়ে তো এদিকে চলে এলাম, কিন্তু এখন যা দেখছি তাতে করে তো প্রাণ হাতে ফিরতে পারবো কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে। মনের ভেতরটা তো একেবারে উতালি পাতালি করতেছে। জানি না শেষমেশ কি হবে রে শিবু, শেষমেশ কি হবে? ভোলা এবং শিবু দুজনেই আতঙ্কে অস্থির হয়ে পড়ল। এরপরে শিবু চোখের জল মুছে তার ভোলাদাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন আর ভেবে কোনো লাভ নেই ভোলাদা, তা হওয়ার তা তো হয়েই গেছে। দেখো কি জোরে জোরে বাস পড়ছে, মনে হচ্ছে এক্ষুনি নৌকাখানা বোধহয় ডুবেই যাবে। নৌকাটাকে যে কিছুতেই সামলাতে পারছি না। হঠাৎ করে নদীর এমন উত্তাল হয়েটার কারণ কি বলো দেখি? ওই দেখো ভোলাদা, সামনের দিকে জলটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। আমরা ওই ঘূর্ণির মধ্যে পড়লে নৌকা বাঁচাতে পারবো? বৃষ্টির ছাঁটে চোখের সামনেটা একেবারে ঝাপসা হয়ে যেতে শুরু করলো। ভোলা সামনের দিকে তাকিয়ে কিছুতেই ঠাহর করতে পারল না। আরে শিবু, আমাদের তো নৌকোখানাকে বাঁচাতে হবে, তা না হলে ওই ঘূর্ণির মধ্যে পড়লে যে আমরা একেবারে জলের তলায় চলে যাবো রে। নৌকো সমেত একেবারে তলিয়ে যাবো রে শিবু। আমাদের যে আর কোনো চিহ্নই পাওয়া যাবে না, তাহলে কি করবো রে এখন শিবু? শিবু, ও শিবু, এখান থেকেই তো জল ওই ঘূর্ণির দিকে টানছে দেখছি। এ তো কোনো যে এসে ঘূর্ণি নয় রে, এ তো অনেকটা জায়গা জুড়ে প্রশস্ত। কি হবে এখন? কি করে নিজেদের রক্ষা করবো বল দেখি? এখানে যা জলোচ্ছ্বাস হচ্ছে তাতে করে তো আমি নৌকোখানাকে স্থির করেও রাখতে পারছি না। আমি নোংরও ফেলতে পারবো না, কারণ এখানকার জল বেশ গভীর। দাঁড় টেনে নৌকোটাকে উল্টো দিকে নিয়ে যাওয়া এখন আর সম্ভব নয়। জলের তোড়ে সব কিছুই একেবারে ওলট পালট হয়ে যাবে যে। আর এই মুহূর্তে যদি সামলাতে না পারি, তাহলে নৌকো নিয়ে সোজা ওই ঘূর্ণির মধ্যে ঢুকে যেতে হবে। হে ঈশ্বর, হে ঈশ্বর, কেমন বিপদে ফেললে তুমি আমায়, হে ঈশ্বর! ওদের দুজনের কপালেই হাত পড়ল। প্রকৃতির রোষকে অতিক্রম করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। নিয়তি সকলকে সবসময় আগে থেকে জানান দেয়, কোনো বিপদের সংকেত পেলেই আমাদের বিবেক অন্তর থেকে সারা জাগিয়ে বলে ওঠে, ওদিকে যেও না, কিংবা ওই কাজটা করো না, এতে বিপদ আরও বাড়বে। কিন্তু যারা বিবেকের এই আর্তনাদকে উপেক্ষা করে এগিয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে চরম সংকটের মুখাপেক্ষি হতে হয়। শিবু এবং ভোলার জীবনেও ঠিক একই রকম মারণ সংকট নেমে এসেছিল। নদীর জলের ঘূর্ণি বাড়তে বাড়তে ধীরে ধীরে সমস্ত কিছুকে যেন গিলে ফেলতে চাইছিল। তারা হাজার চেষ্টা করেও নৌকোর গতিপথ পরিবর্তন করতে পারল না। জলের তোড়ে নৌকো এগিয়ে চলল ওই ঘূর্ণির দিকে। অনেক চেষ্টা করেও যখন তারা নিজেদেরকে রক্ষা করতে পারল না, তখন ভোলা শিবুকে উদ্দেশ্য করে বলল, এখানে থাকলে নিশ্চিত আমাদের মৃত্যু মুখে পড়তে হবে শিবু। তার চেয়ে ভালো নদীতে ঝাঁপ দেওয়া। যে করেই হোক আমাদের ঝাঁপ দিতেই হবে। জানি নদীর জল এখানে অনেক বেশি, এই অবস্থায় সাঁতার কাটাও দুঃসাধ্য। আশেপাশে তো কোনো কিছু ঠিকভাবে নজরেও আসছে না।
কিন্তু কিছু করার নেই শিবু। জয় মা কালী বলে নদীর জলে এবার ঝাঁপ দিতে হবে, তারপর যা আছে কপালে হক, না হলে যে একেবারে ভরাডুবি হবে। শিবু শোন, ঝাঁপ দে, জয় মা কালী। শিবু ভয়ে কুঁকিয়ে উঠল। তার শরীরের সমস্ত পেশি যেন শিথিল হয়ে আসতে শুরু করলো। মনে হলো যেন চোখের সামনে মৃত্যু তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। নিজের মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পারার অভিজ্ঞতা যে কতখানি করুণ আর ভয়ঙ্কর হতে পারে তা ভোলা আর শিবু সেদিন আন্দাজ করতে পেরেছিল। এদিকে প্রবল ঝড় আর বিদ্যুতের ঝলকানি সময় এবং পরিবেশ উভয়কেই তাদের হাতের বাইরে নিয়ে গিয়ে ফেলল। শিবু ছলছল চোখটা নিয়ে ভোলার দিকে তাকিয়ে বলল, আমি জানি না ভোলাদা আমাদের নিয়তিতে কি আছে, তবে এটুকু বুঝতে পারছি জলে তোরে ঝাঁপ দিলেও সাঁতরে পাড়ে পৌঁছতে পারবো না কেউই। মৃত্যুকে আর চোখের সামনে থেকে দেখতে হলো ভোলাদা। জেনে রেখো এই সবটাই তোমার জন্য। কথায় বলে লোভে পাপ আর পাপের মৃত্যু। আমার মরদেহটা যদি আমার স্ত্রী আর পুত্রের চোখের সামনে নিয়ে গিয়ে ফেলে কেউ, ওরা তো এমনিতেই শেষ হয়ে যাবে ভোলাদা। তবে আমি চাইবো যেন এমনটা না হয়, কোনো দিনও না হয়। এই জলের তরি যেন তলিয়েই যাই আমি, আমার যেন আর কোনো অস্তিত্ব না খুঁজে পাওয়া যায়। ওদের আর কোনো উপায় অবশিষ্ট রইল না। ওরা দুজনেই ঈশ্বরের নামে শপথ করে নদীর জলে ঝাঁপ দিল। ওই উত্তাল জলরাশি এক নিমিষে গিলে ফেলল তাদেরকে। মনে হলো দুটো সুপ্ত প্রাণ যেন নদীর গর্ভে হাহাকার করতে করতে হারিয়ে গেল। তাদের অস্তিত্ব লোপ পেল। তাদেরকে আর হয়তো এই পৃথিবী কখনো নিজের চোখে দেখতে পাবে না, উপলব্ধি করতে পারবে না তাদের কষ্টগুলোকে, কারণ তারা যে তার মধ্যেই সমাধিস্থ। কিন্তু প্রকৃতি অন্য কিছুই চেয়েছিল, তাই আরও কঠিনতা সহ্য করার জন্য ফুলে ফেঁপে ওঠা ওই জলরাশির মধ্যে থেকেই ভেসে উঠল দুটো মাথা। ওরা দুজন জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে জেগে উঠেছে। হাবুডুবু খেতে খেতে শিবু ভোলাকে উদ্দেশ্য করে বলল, ভোলাদা আমরা বেঁচে আছি গো। এই নদীর জল আমাদেরকে খেতে পারেনি, আমরা প্রাণে বেঁচে গেছি গো। কিন্তু কিন্তু এখানে যে হাবুডুবু খেতে হচ্ছে ভোলাদা, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে আর কোনো পথ নেই। শুধু শুধু জল আর জল ছাড়া যে কিছুই নজরে পড়ছে না। এখন কি করি বলো তো দেখি। ভোলা কোনো রকমে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগলো। তারপরে সামনের দিকে নজর ঘোরাতেই দেখলো তারা ভাসতে ভাসতে এক পাড়ের দিকে এগিয়ে চলে এসেছে। অজানা অচেনা একটা জায়গা, যেটার বিষয়ে তারা কিছুই জানতো না। এখানে যে জলটা হঠাৎ কেমন করে কমে এসেছে দেখছিব। আমরা তো যে অবস্থার মধ্যে নদীতে পড়ে গিয়েছিলাম তাতে করে তো প্রাণ বাঁচিয়ে ফেরাটা একেবারে অসম্ভব ছিল, তাই না? তাহলে এখানে আবার পাড়ের হদিস মিলছে কিভাবে? এখানে তো জল অনেকটা কমে যাওয়ায় সাঁতার কাটতেও খুব খুব অসুবিধা হচ্ছে না, তাই না? হ্যাঁ শিবু দেখ, হ্যাঁ জল কম। সে সামনে যাই থাকুক না কেন, আমাদের প্রাণ বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আর সামনে যে পথটা দেখতে পাচ্ছ সেই দিকেই চোখ বন্ধ করে এগিয়ে যাওয়া উচিত। তুমি তো আমাকে ঘূর্ণির মধ্যে ফেলে মেরেই ফেলতে চেয়েছিলে। কিভাবে যে আমরা ভাসতে ভাসতে হাবুডুবু খেতে খেতেই জায়গায় এসে উপস্থিত হলাম সেইটাই তো বুঝতে পারছি না। জায়গাটা দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা তো একটা জঙ্গল, কি তাই না? ভোলা শিবুর কথার উত্তরে বলল, হ্যাঁ আমারও কিছুটা তাই মনে হচ্ছে রে। হ্যাঁ ওই তো জঙ্গলটা, ওই তো জায়গাটা। হ্যাঁ সামনে অত বড় জঙ্গল, আশেপাশে কোনো জনবসতি তো নেই। জায়গাটা কেমন কেমন বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে না? এত বড় একটা জায়গা, অথচ সেখানে কোনো প্রাণের কোলাহল নেই, আর না দেখতে পাওয়া যাচ্ছে মানুষজনকে। এখানে যাওয়াটা কি ঠিক হবে শিবু? আবার যদি কোনো নতুন বিপদের সম্মুখীন হতে হয় তখন কি করবো আমরা? শিবু সাঁতার কাটতে কাটতে ভোলার নিকটে এসে তাকে উদ্দেশ্য করে বলল, জয় মা বলে যখন ওই বিভৎস জলরাশির মধ্যে ঝাঁপ দিয়েছিলাম তখন কি ভেবেছিলে যে আমরা বাঁচতে পারবো? সুতরাং এখন যখন ঈশ্বর আমাদেরকে প্রাণে বাঁচিয়ে কোনো রকমে জায়গায় এনে ফেলেছে, তখন সামনে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকেই আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া উচিত নয় কি ভোলাদা? অন্তত এই জলের হাত থেকে তো রক্ষা পেতে পারবো নাকি? নৌকাখানা তো কোথায় তলিয়ে গেছে তার হদিশ নেই। তার মধ্যে যা ওই 2-1 দিনের খাবার দাবার নিয়ে উঠেছিলাম
সেও সবও আর পাবো না। সব কিছুই যে শেষ ভোলাদা। সামনে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটাকেই নিয়তির অধিষ্ঠান মেনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তারপর তো কপালে যা আছে তা হবেই, তাকে কি আর তুমি রোধ করতে পারবে নাকি? নিয়তির থেকে দূরে পালিয়ে বাঁচতে পারবে? আমার বউ সবসময় একটা কথা বলে জানো, সে বলে ভাগ্যের হাত থেকে পালিয়ে নাকি কোথাও যাওয়া যায় না। তুমি পৃথিবীর সে যে প্রান্তেই যাও না কেন, ভাগ্য তোমার পিছে পিছে যাবেই। তার হাত থেকে পালানোর আর কোনো উপায় নেই। কাজেই চলো, যা পাওয়া যায় তাই খাও। ওইখানেই এখন উঠতে হবে, আর কোনো উপায় নেই ভোলাদা। ভোলা আর শিবু দুজনে মিলে বাকি পথ কোন রকমের সাঁতরে হাঁপাতে হাঁপাতে পারে এসে উঠল। এখান থেকে তো বেরোনোর আর কোনো পথ দেখতে পাচ্ছি না রে শিব। জঙ্গলটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে তা তো জানি না। এখানে কোনো রাস্তাঘাট আছে নাকি জলের মধ্যে একটা দ্বীপ, সেটাও তো ঠিক করে দেখে আন্দাজ করতে পারছি না। সে যাই হোক না কেন, ভেতরে থেকে গিয়ে দেখতে হবে বুঝলি। এখানে যদি জনবসতি থেকে থাকে তাহলে তো ভালো, অন্তত রাতটুকু কারুর কুটিরে এই আশ্রয় নিয়ে কাটিয়ে দেবো। দুটো খেতে তো পারবো। পেটের ভেতরটা কেমন যেন ডন মারছে। যতটুকু খাবার ছিল সেটাও সাঁতরে হজম হয়ে গিয়েছে। চল দেখি, চল দেখি যদি কারুর খোঁজ মেলে। চল চল দেখি। ভোলাদা, আর পারছি না, আমার পা যে একেবারে চলছে না। শরীরটাও যে ছেড়ে দিয়েছে গো। এই দুর্যোগের মধ্যে যে বুকে করে এখনো প্রাণটাকে বাঁচিয়ে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, সেটাই বা আমাদের কাছে কম কি? ক্ষণিক সবুর করে যাও, তারপর যাচ্ছি। অন্যদিকে সন্ধে হয়ে আসছিল। ওরা ওই ঘন জঙ্গলের সীমান্তে বসেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি আর মেঘের গর্জন তখনও স্থায়ী ছিল। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়ে সেই জায়গাগুলো থেকে রক্ত বেরোচ্ছে। দুজনেই ব্যথায় কাতর হয়ে খোঁড়াতে খোঁড়াতে ক্রমে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। জায়গাটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সন্ধেও তো হয়ে আসছে। ক্রমে অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা। এত ঘন জঙ্গলের মধ্যে দিনের বেলাতেও যেখানে অন্ধকার, সেখানে রাতে তারা কিছুই দেখতে পাচ্ছে না। ওদের কাছে তো কোনো আলোও নেই। যেটুকু রয়েছে তা হলো মনের জোর। এটাকেই সঙ্গে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর যে কোনো উপায় নেই। ঈশ্বর যে সব দিক থেকে তাদেরকে পঙ্গু করে রেখেছিল, যেমন অবস্থা তেমন পরিস্থিতি, আর তার সাথে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে এই ভাগ্যের পরিহাস। এরকম পরিস্থিতিতে ভোলার চোখ ছলছল করে উঠল। সে শিবুকে উদ্দেশ্য করে বলল, সবই আমার ভুল রে শিব। তখন যদি তোর কথা শুনতাম তাহলে আজ আর এই বিপদে পড়তে হতো না রে। সত্যি লোভের বসে ভেবেছিলাম যে এখানে এমন কিছু সন্ধান পাবো যা আমাদেরকে অনেক টাকা পয়সা পাইয়া দেবে, কিন্তু এখন বুঝতে পারছি যে টাকা পয়সা যদি ভাগ্যে না থাকে তাহলে কোনোদিনই পাওয়া যায় না। শুধুমাত্র তাদের পেছনে দৌড়ে মরতে হয়, কিন্তু নাগাল পাওয়া যায় না। টাকা পয়সার লোভে নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলাম রে শিব। জানি না কি হবে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কি করি বলতো? এই জঙ্গল গভীরে, তাতে করে তো মনে হয় এখানে হিংস্র জীবজন্তু আছে। তারা যদি একবার আমাদের উপরে আক্রমণ করে বসে তাহলে তো বাঁচার আর কোনো উপায় থাকবে না রে। তার কথা শেষ হতে না হতেই জঙ্গলের ভেতর থেকে একটা হুঙ্কারের শব্দ ভেসে এলো। বিষয়টা শোনা মাত্রই দুজনেই বেশ চমকে গেল। শিবু, শিবু রে, শিবু, এ তো কোনো জন্তুর গলার আওয়াজ মনে হয় না। এ তো স্বয়ং পিশাচের কণ্ঠ। শিবুও ভয় পেয়েই বলল, কি যে বলো না তুমি! একে বাঘের ভয়, আর সেইখানে সন্ধে হয়, তারপরে আবার এইসব পিশাচ টিশাচ। আচ্ছা, তোমার মুখ থেকে কি কোনোদিনও কোনো ভালো কথা বের হয় না? হ্যাঁ? ভোলা মুখটা কাঁচুমাচু করে বলে উঠল, বাবা, বিশ্বাস কর আমার কথা, আমি বাঘের গলার সঠিক চিনি। একবার সুন্দরবনের দিকে গেছিলাম মাছ ধরতে।
তখন অবশ্য তোর সাথে দেখা হয়নি, তখন আমার বয়সটাও অনেক কম ছিল বুঝলে। চোখের সামনে দিয়ে একটা লোককে বাঘে টেনে নিয়ে চলে গেল। লোকটার আর কোনো হদিসই পেলাম না, জানিস সে যে কি অবস্থা কি বলবো, রক্তে ভেসে গেল গোটা জায়গাটা। লোকটার মাথাটাকে শরীর থেকে ছিঁড়ে নিয়ে গেল বাঘটা, পড়ে রইল কেবল তার শরীরটা। ছটফট করতে করতে সেই আধ খাওয়া শরীরটাও আস্তে আস্তে ঝিমিয়ে পড়ল। ছেলেটাকে আমরা ভালোই চিনতাম, ওই আমাদেরকে বলেছিল যে এখানে বাঘের উপদ্রব বড্ড বেশি, বাঘ নাকি ছাত্রেও নৌকোয় এসে উঠে পড়ে, আরে মানুষকে শিকার করে নিয়ে চলে যায়। বুঝতে পারছিস তো? বলতে না বলতে চোখের সামনে সেই ঘটনাখানায় দেখছিলাম। আমার হাত পা ঠক ঠক করে কাঁপছিল, মুখ দিয়ে একটাও শব্দ বের হয় না। সেই সময় শুনেছিলাম বাঘের গর্জন। এর থেকে বড় নৃশংসতা আর কি হতে পারে জানিস, বলতে পারিস? ভোলার মুখে এই কথা শুনে চুপ করে রইল শিবু। এরপরে তাকে ফের জিজ্ঞাসা করলো, তাহলে তুমি এক্ষুনি যে পিশাচের কথা বলছিলে সেইটি তবে কি? গলার ডাকটা বাঘের নয়, এটুকু আমি নিশ্চিত। এটা হায়না কিংবা শেয়ালের ডাকও নয় রে শিবু, আমি এই বিষয়ে একেবারে নিশ্চিত। এটা অন্য কিছু, কিন্তু সে যাই হোক না কেন, কিছু তো একটা পেটে দিতে হবে রে, না হলে আর সামনের দিকে এগোনো যাবে না। এমন সময় ওদের নজরে পড়ল একটা বুনো পেয়ারা গাছ। সেখানে বেশ কিছু পেয়ারাও ফলেছিল। সেদিকে শিবুর চোখ যেতেই সে সাত তাড়াতাড়ি এগিয়ে গেল, আর তারপরে পটাপট করে গাছ থেকে দুটো পেয়ারা পেরে এনে ভোলাকে হাতে দিয়ে বলল, এই না, এটাই খাই চলো দুজনে, আর তো কোনো উপায়ও নেই, এখন এটাই ভরসা। ওরা সবে পেয়ারাটায় একটা কামড় বসিয়েছে। এমন সময় আবারও সেই হুঙ্কারের শব্দটা কানে ভেসে এলো, আর তারপরেই তারা এক আর্তনাদের শব্দও শুনতে পেল। আর্তনাদের স্বর কানে আসবার সাথে সাথেই প্রচণ্ড জোরে মেঘ গর্জন করে উঠল। শিবু, এখনো সাধারণ হুঙ্কার নয় শিবু, ওই আর্তনাদ কোনো মানুষের, আর ওই হুঙ্কার পিশাচের। কোনো জন্তু এই হুঙ্কার ছাড়তেই পারে না। তোর মনে আছে ওই জেলেদের মালিকটা বলেছিল এদিকে নাকি একটা রহস্যময় জঙ্গল আছে, এখানে নাকি সেভাবে কেউই আসে না। আর আসে না কেন সেটাও তো জানা নেই। এখান থেকে বেঁচে ফিরতে পারে না বলেই হয়তো আসে না। রেলেই বা ফিরবে কি করে? তার আগেই হয়তো ওই পিশাচ। শিবু ভোলাকে শান্ত হতে বলল। এমন সময় মনে হলো যেন একটা পায়ের শব্দ। তাদেরকে লক্ষ্য করে এগিয়ে আসছে সেই শব্দ। ঝোপের বাঁ পাশটা হঠাৎ কেঁপে উঠল। ভোলা শিবুকে ইশারায় চুপ করে থাকার নির্দেশ দিল। এরপরে ওদের চোখে যা পড়ল তা ছিল একেবারেই ভাবনার অতীত। এক মানুষ খেকো নেকড়ে এসে দাঁড়ালো তাদের ঠিক সামনে। ওরা দেখলো সেই পিশাচের মুখে রয়েছে মানুষের একটা কাটা হাত, যেটিকে মুখে নিয়ে এসে চিবোচ্ছে আর গজরাচ্ছে। এমন কিছু ওদের চোখের সামনে এসে ধরা দিতে পারে এই বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না। পিশাচটি অনেকক্ষণ ধরে ওই জায়গাটা ভালো করে তল্লাশি নিয়ে আবার জঙ্গলের আড়ালে গা ঢাকা দিল। শিবু তখনও ঠক ঠক করে কাঁপছে, ওর মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোতে চাইছে না। পিশাচটা ওই জায়গাটা ত্যাগ করে চলে গেলে পরে বিপদের আশঙ্কা নেই মনে করে ভোলা শিবুকে নিয়ে ঝোপের বাইরে মুখ বাড়ালো। এরপরে ধীরে ধীরে বেরিয়ে এলো গোটা শরীরটাই। তারপরে তাকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলল, আমি যা বলেছিলাম সেটা সত্যি কিনা দেখ। এটা কোনো সাধারণ পিশাচ নয়, এ মানুষরূপী পিশাচ। কোনো মানুষকে যদি নেকড়ে মানব কামড়ায় তাহলে সে নিজেও ধীরে ধীরে নেকড়ে মানবে পরিণত হবে। কিন্তু কিন্তু নেকড়ে মানব শুনেছি পূর্ণিমার রাত ছাড়া শিকার ধরে না। এমন সময়ে জঙ্গলের গর্ভ থেকে ডেকে উঠল সারি সারি নেকড়ের দল। জঙ্গলের গভীর থেকে আবারও একবার ভেসে এলো সেই নেকড়েদের আর্তচিৎকার। শিউরে উঠল ওরা দুজন। শিবু বলল, অভিশাপটি আমাদেরকে আশ্চর্য করে ফেললো, এর হাত থেকে রক্ষা পাওয়ার তো কোনো উপায়ও দেখছি না। কেসও খুঁড়তে গিয়ে তো এখন দেখছি কেন্দ্র বেরিয়ে এলো।
ওই পিশাচ তো কোনো সময় রক্তের গন্ধ শুকে আমাদেরকে খুঁজি বের করতে পারে। সে আমরা যেখানেই লুকোই না কেন, ও ঠিক আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ওর মুখে মানুষের একটা কাটা হাত ঝুলছিল, দেখেছ? তার অর্থ কি দাঁড়ালো? এখানে তার মানে যারা এসেছিল ওদেরকে শেষ করেছে ওই ভয়ানক পিশাচ। এদের কাউকে আর সে বেঁচে ফিরতে দেয়নি, সকলকে শেষ করে ফেলেছে। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারাই বা এসেছিল? একবার সামনের দিকে এগিয়ে যাবে নাকি? ওরা দুজনে কিছুটা সামনের দিকে এগোনোর পরে একটা জায়গায় আগুন জ্বলতে দেখলো। সেটা দেখা মাত্রই দুজনে স্থির হয়ে আবারও একটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে পড়ল। দেখলো সামনে দুজন লোক বসে আছে। তাদের দেখে মনে হলো তারা শহর থেকে এসেছে। ওদের ভাষাটাও ঠিকভাবে আন্দাজ করতে পারলো না ওরা। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। তার সে বরং ওদের সাথে গিয়ে দেখা করে পুরো ব্যাপারটা জানি। ওদেরকে দেখে তো মনে হচ্ছে ওরা ওই পিশাচের থেকে নিজেদের আড়াল করেই বসে রয়েছে। এরা যে এখানে গা ঢাকা দিয়ে রয়েছে সেটা এদের চেহারার ছবি স্পষ্ট করে দিচ্ছে বই কি। দেখো ভোলাদা, এবারেরটাও আবার কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে না তো? শেষে যদি এখানেও আবার নতুন কোনো বিপদে পড়ি তখন কি করবো? এমন সময় আবারও সেই পিশাচের হুঙ্কারের শব্দটি ওদের কানে ভেসে এলো। ওরা দেখলো ওদের সামনে বসে থাকা লোকগুলো আগুনের শিখাটিকে আরও প্রবলভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে। আরও বেশি সংখ্যক কাঠ নিক্ষেপ করছে ওই আগুনের ভেতরে। ফলে আগুনের তীব্রতা আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর সেই লোকগুলো ওই স্থান ত্যাগ করে গিয়ে ঢুকে বসলো সামনের ছাউনির ভিতরে। ছাউনির ভিতরে জ্বলতে থাকা ওই হ্যারিকেনটিকে ফুঁ দিয়ে নিভিয়ে দিল। ভোলা আর শিবু জঙ্গলের আড়াল থেকেই সমস্ত কর্মকাণ্ডগুলিকে দেখতে লাগলো। এরপরে তারা দেখল ওই বিশালাকায় পিশাচ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ঠিক ওই আগুনের সামনে। আগুনের ভেতর থেকে জ্বলন্ত কাঠের টুকরোগুলিকে বার করে দুহাতের সাহায্যে ভেঙে ফেলতে শুরু করলো। ওই তীব্র আগুনও তার কাছে হার মানছিল। এরপরে আরেকটি জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে দিল ওই তাঁবুটির দিকে। তাঁবুটি অচিরেই দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সেখানে থাকতে না পেরে ওই লোক দুটো বেরিয়ে এলো। এরপরে একজন রাইফেল বার করে ওই পিশাচকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়তে শুরু করলো। কিন্তু একটি গুলিও তার শরীরে কোনো ক্ষতি করতে পারলো না। ওরা যতবার গুলি করলো ততবারই ওই গুলিগুলোকে এড়িয়ে যেতে লাগলো সেই পিশাচ। লোকগুলো কোনো উপায় না দেখে যখন ওই স্থান ত্যাগ করে প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে শুরু করলেন, তখন ওই পিশাচটি হাওয়ার চেয়েও দ্রুত গতিতে সেদিকে এগিয়ে গিয়ে একজনের শরীর থেকে তার মুন্ডুটিকে উপড়ে নিল এক কামড়ে। আর তার ছিন্ন বিচ্ছিন্ন শরীরটার উপরে বসে নখের সাহায্যে পেট ছিঁড়ে নাড়ি ভুড়ি বার করতে শুরু করলো। আর একজন সেটি দেখে ভয়েতে চিৎকার করতে শুরু করলেন, না না, আমাকে মেরো না, আমাকে দয়া করো, আমি কথা দিচ্ছি এখান থেকে চলে যাব। ওই লোকটির দিকে পিশাচের দৃষ্টি তখন স্থির, কিন্তু সে সদ্য শিকার হওয়া ওই শরীরটিকে নিয়েই তখন খেলায় মত্ত। সে ওই দেহটির বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটিকে বার করে নিয়ে এসে চিবোতে শুরু করলো। রক্তাক্ত মুখটা নিয়ে সে বিশ্রীভাবে হুঙ্কার ছাড়তে শুরু করলো। সেই হুঙ্কারের শব্দ এতটাই তীব্রতর ছিল যা ওই নিস্তব্ধতাকে হার মানিয়ে একেবারে তার বুকের মধ্যে এসে বিঁধতে পারে। ভয়ে হাঁকপাক করতে করতে লোকটা যেই না পেছনের দিকে ফিরেছে, অমনি ভোলা সাহস করে লোকটির মুখ চেপে তাকে নিজের দিকে টেনে নিল, যাতে লোকটি আর কোনো আওয়াজ করতে না পারে। এরপরে লোকটির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, ভয় নেই, আমরা সবটাই দেখেছি। আমরাও এখানে এসে আটকে পড়েছি, এখান থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না। আমরা ছেলে মাছ ধরতে বেরিয়ে এই বিপত্তি। আমরা তো কিছুই বুঝতে পারছি না এই পিশাচকে কি চাইছে, এইভাবে সকলকে শেষ করছে কেন। আর আপনারাই বা কারা? আপনাদের কাছে পিস্তল এলো কিভাবে? ভয় নেই,
আপনি এখন নিরাপদ, আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না। লোকটি ভোলা আর শিবুকে দেখে অনেকটাই শান্তি ফিরে পেল। সামনের দিকে তাকিয়ে দেখল ওই পিশাচ সেই সদ্য শিকার হওয়া আখ খাওয়া শরীরটাকে নিয়ে তখনও মৃত্যু খেলায় মেতে রয়েছে। ভোলা আর শিবু সেই লোকটিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করে অন্যদিকে এগোতে শুরু করলো। তারপরে তারা একটা নিরাপদ জায়গায় গিয়ে সকলেই গা ঢাকা দিল। ভোলা লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আপনার আপনার নামটা কি জানতে পারি? আমার নাম নীলাম্বর। পিশাচটা যাকে এক্ষুনি খাবলে খুবলে খেলো, সে আমার প্রাণের চেয়েও প্রিয় একজন মানুষ ছিল। ওর নাম বিশ্বপতি। আমাদের দুজনেরই কেউ নেই, অনাথ আশ্রমে মানুষ হয়েছিলাম। পরে পড়াশোনা করতে দুজনেই একসাথে বিদেশে চলে যাই। দুজনেই আমরা মেধাবী ছিলাম, আর সেই জন্য মেধাবী হওয়ায় বিদেশ থেকে পড়াশোনা করার সুযোগটাও পেয়ে গিয়েছিলাম খুব সহজেই। কিন্তু হঠাৎ করে বিশ্বপতির মাথায় শিকারের ভূত চাপল। আমরা এর আগেই পৃথিবীর অনেক বনে জঙ্গলে ঘুরেছি, শিকারও করেছি। বন্যজন্তুর শিকার ধরতে আমাদের বেশ ভালোই লাগতো। কিন্তু হঠাৎ করে নিয়তি আমাদেরকে নিয়ে এসে ফেলল এই মানুষ খেকোদের ডেরায়। সবটাই উপরওয়ালার খেল, বুঝতে পারছেন? না হলে কি আর এতদিনের শিকার ধরার দক্ষতা থাকা সত্ত্বেও এইভাবে শিকারের পেটে যেতে হয়? সবটাই খেলা, ঈশ্বরের খেলা। জীবন এই আছে, এই নেই। তাই জীবনকে নিয়ে কখনো অহংকার করতে নেই। এই কথাগুলোর পর নীলাম্বর চোখ মুছলেন। তারপরে তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, এদেরকে বলা হয় নেকড়ে মানব। পুরাকালের কোনো অভিশাপের জেরেই এরা নেকড়ে মানবে পরিণত হয়। এদের অর্ধেকটা শরীর মানুষের আর অর্ধেকটা হয় নেকড়ের। ভরা পূর্ণিমার রাত্রেই একজন মানুষ ধীরে ধীরে নেকড়েতে রূপান্তরিত হয়ে যায়। আবার ভোরের আলো ফোটার সাথে সাথেই সে মানুষে পরিণত হয়। তখন বিবস্ত্র অবস্থায় তাদের খুঁজে পাওয়া যায় কোনো জলাশয়ের ধারে, আর নয়তো কোনো পরিত্যক্ত জঙ্গলের পাশে। এই গতি প্রকৃতি স্থায়ী নয়। সব নরপিশাচ আবার কেবলমাত্র পূর্ণিমার রাতেই যে নিজের রূপ পরিবর্তন করে এমনটা নয়। যারা এই অভিশাপের জেরে আবদ্ধ হয়ে পড়ে, তাদের একবার এই শারীরিক গঠন প্রকৃতির পরিবর্তন হলে তারা আর কোনোদিনই মনুষ্য রূপে ফিরে যেতে পারে না। এর সাথেও কিছুটা তাই ঘটেছে। কিছুটা বলছি কেন, ধরে নিন সবটাই। আর এই কারণে আর কোনো দিনই এ মনুষ্য রূপে ফিরে যেতে পারবে না। এরা নরখাদক হয়। একে মানুষের খোঁজে ঘুরে বেড়াতে হবে আর নিজের খিদে মেটাতে হবে। এই অভিশাপ যে এমনই। এই যে দেখছেন রাইফেল, এটার মধ্যে গুলি রয়েছে। তবে এটা কোনো সাধারণ গুলি নয়, এগুলোকে বলা হয় সিলভার বুলেট। জানি না কেন এই সিলভার বুলেটগুলোকে নিজের সঙ্গে করে নিয়ে আমি ঘুরে বেড়াতাম। যদি কোনোদিন এমন কোনো জন্তুর সাথে সাক্ষাৎ ঘটে যায়, তাহলে তাকে নিজের হাতে মারব, এমনটাই নিশ্চিত করেছিলাম। তবে এমন ধরনের জন্তুর কথা সাধারণত বইতেই পড়েছি, কিংবা তার ব্যাখ্যা আমার কল্পনার জগতে ভেসে বেরিয়েছে। তবে এর যে কোনোদিন চাক্ষুষ দেখা মিলতে পারে, সেই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। আজ এই দুর্বিপাকে পড়ে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। করতে এসেছিলাম এক কাজ, আর হলো আর এক কাজ। একেই বলে ভাগ্য। আচ্ছা নীলাম্বর বাবু, এইখান থেকে কি বেরোনোর কোনো পথ আছে? আপনি কি আমাদেরকে কোনো পথের সন্ধান দিতে পারবেন, নাকি এখানেই পড়ে থেকে থেকে ওই শিকারীর পেটে যেতে হবে আমাদের? নীলাম্বরবাবু নিজের ব্যাগের ভেতর থেকে একখানা মানচিত্র বার করে তাতে টর্চের আলো ফেললেন। ভোলার সাথে সাথে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এটা আবার কি নীলাম্বর বাবু? এই যে
এটা হলো গিয়ে পথের নিশানা। আমি আর বিশ্বপতি এই যে পথটা দেখছেন, এই পথ ধরেই জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিলাম। আর জঙ্গলের পেছন দিকটাই পড়ে নদী, অর্থাৎ যেখান দিয়ে আপনারা সাঁতরে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছেন। আপনারা জঙ্গলের পেছনের দিকটা দিয়ে জঙ্গলে প্রবেশ করেছেন, আর আমরা ঢুকেছিলাম সামনের দিক দিয়ে। এখানে উত্তর পশ্চিম দিকটাকেই জঙ্গলের সামনের দিক বলা যেতে পারে, আর দক্ষিণ পশ্চিম দিকটাকে বলা হয় পেছন দিক। বাকি জায়গায় যাওয়া সম্ভব নয়, কারণ ওই জায়গায় কাঁটা গাছ আর বুনো ঝোপ একেবারে ভর্তি হয়ে রয়েছে। ফলে সামনের এইটুকু পরিসরের মধ্যেই আমাদেরকে ঘুরে বেড়াতে হয়েছিল। আমরা গোটা জঙ্গলটা ঘুরে দেখবার সুযোগ পাইনি। এটা একটা কেবল ছোট্ট দ্বীপের মতন বলতে পারেন। তবে দ্বীপের একদিকে রয়েছে জল, আরেক দিকে রয়েছে স্থল। আমরা যে দিকটা দিয়ে প্রবেশ করেছিলাম সেই দিকটায় মাটির রাস্তা রয়েছে। ওই রাস্তা সোজা চলে গিয়েছে একটি গ্রামের দিকে। তবে সেই রাস্তার দূরত্ব এখান থেকে খুব বেশি নয়, কারণ এই গোটা দ্বীপটাই আয়তনে খুব একটা বড় নয়। এই মানচিত্রটা দেখে দেখে যদি পথ চলা যায়, তাহলে সঠিক গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু যাওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। এই নরখাদক আজকে রাতে শান্ত হবে না। এই মানুষের গন্ধ পেতে ওস্তাদ। একবার যখন এ আপনাদেরকে শুঁকেছে, তখন জানবেন এ ঠিক আপনাদের পিছু করবেই। এখন কোথাও একটা গা ঢাকা দিয়ে বসে রয়েছে। আমরা বেরোলেই সাথে সাথে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সে। পালানোর আর কোনো পথ নেই। ওই ধারালো নখের আঁচড়ে সবাইকে শেষ করে ফেলবে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে গোটা শরীর। তাই আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে বই কি। এই পিশাচ যদি আবারও আমাদের উপরে আক্রমণ করে, তাহলে কি বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে, উপায়। তবে সেই উপায় অবলম্বন করার কাজ কিন্তু এতটাও সহজ নয়। এই রাইফেলের মধ্যে যে সিলভার বুলেট গুলি রয়েছে, সেগুলোকে বিদ্ধ করতে হবে ওই পিশাচের বুকে, পেট বরাবর, কিংবা মাথার খুলিতে, অর্থাৎ কপালের একেবারে মধ্যিখানে। কিন্তু তার জন্য খুব ভালো নিশানা থাকা দরকার। সে আপনার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তে কিন্তু 1 সেকেন্ড সময় লাগাবে না, আর আপনি নিজেকে সামলাতে সামলাতেই সবটা শেষ। নিমেষে তার নখের আঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে আপনার গোটা শরীর। হ্যাঁ, শিবুর হাতের টিপ খুব ভালো। গ্রামে ওকে ডাঙ্গুলি খেলতে দেখেছি, তার থেকেই মনে হয়েছে যে ওর হাতের টিপ খুব ভালো। আর একবার নাকি বন্দুকও চালিয়েছিল। কোন এক বন্ধুর কাছ থেকে বন্দুকখানা নিয়ে ঠাই ঠাই একেবারে গুলি চালিয়ে দিয়েছিল নদীর দিক বরাবর। সে এক জব্বর ব্যাপার। আমরা তো ভেবেছিলাম শিবু হয়তো এবার পুলিশে নাম লেখাবে, কিন্তু না, সে সবই ছিল তার শখ। তাহলে তো ভালোই হলো। মানুষের শখই অনেক সময় মানুষকে বিপদের হাত থেকে বাঁচায়, সেটা কি জানেন? আমরা যে বিষয়গুলিকে হয়তো খেলার ছলে নিই, সেগুলি আমাদের জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। শিবু, তুমি এই রাইফেলখানা তবে নিজের কাছেই রাখো। সামনের দিকে টর্চ দেখিয়ে তোমাদের পথের নির্দেশ দিতে থাকবো আমি, আর তোমরা সেই বুঝেই আমাকে দুজন অনুসরণ করতে থাকবে। আমি এগিয়ে চলবো, আর তোমরা আসবে আমার পেছনে পেছনে। সামান্যতম বিপদের আভাস পেলেই কিন্তু আমাদের সজাগ হয়ে যেতে হবে, তা না হলেই প্রাণ যাবে। কথাটা মনে রেখো। চলো এবারে এগোনো যাক। ওরা সকলে রাস্তা ধরে এগোতে শুরু করলো। নীলাম্বরবাবুর হাতে রইল টর্চ, আর সাথে রইল ওই পথ নির্দেশিকা। ভোলা আর শিবু উপায়হীন গোবেচারার মতোই নীলাম্বরবাবুকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো। আর সেই সঙ্গে শিবু বারবার রাইফেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করলো। এমন সময় হঠাৎ করে খসখস শব্দ হতেই নীলাম্বরবাবু পিছনের দিকে তাকিয়ে তাদেরকে ইশারা করলেন। আস্তে আস্তে, কোনো কথা বলা যাবে না এখন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হায়নার মতন উড়ে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে ওই পিশাচ। তাই মুখ বন্ধ করে চলুন।
কোনো কথা বলা যাবে না। খসখস আওয়াজটা আর হলো না। এরপরে ওরা তিনজন আবার এগিয়ে যেতে লাগলো, কিন্তু একটু পরেই হঠাৎ সামনে এসে দাঁড়ালো ওই পিশাচ। তখন সকলে ঠক ঠক করে কাঁপছে। এক পা করে সকলে পিছনের দিকে সরতে শুরু করলো। শিবু রাইফেলটা তাক করতে যাবে, আর তার আগেই ওই পিশাচ নরখাদক ঝাঁপিয়ে পড়ে ক্ষতবিক্ষত করে ফেললো নীলাম্বরের শরীরটাকে। ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো তাকে। শিবুর হাত থেকে অজান্তেই ট্রিগারের চাপ পড়ে যাওয়ায় সাথে সাথে গুলি বেরিয়ে এলো, তবে সেটি পিশাচকে উদ্দেশ্য করে নয়, খালি আকাশের দিকে। তবে ওই গুলির শব্দ পিশাচের কানে যেতেই সে তৎক্ষণাৎ নীলাম্বরের ওই আতখাওয়ার দেহটিকে ফেলে পুনরায় গা ঢাকা দিল জঙ্গলের গর্ভে। সাথে সাথে শিবু আর ভোলা কোনো দিকে না তাকিয়ে ওই ম্যাপটাকে হাতে তুলে নিয়ে নীলাম্বরের নির্দেশিকা অনুযায়ী দৌড়তে শুরু করলো। পিছনে ঝড়ের চেয়েও দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকলো ওই পিশাচ, আর সেই সঙ্গে পৈশাচিক চিৎকারের শব্দে গোটা স্থানটি আলোড়িত হতে শুরু করলো। মনে হলো যেন হুঙ্কার ছেড়ে মৃত্যু তাদেরকে নিজের দিকে আহ্বান করছে। এরপরে দৌড়তে দৌড়তে একটা বড় গাছের পিছনের দিকে গা ঢাকা দিল তারা দুজনেই। জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল ওদের, তবে দুজনেই হাত দিয়ে মুখ চাপা দিল যাতে সামান্যতম শব্দ বাইরে না বেরোতে পারে। ওই নরপিশাচ যে কতটা সজাগ সেটা তারা পরিস্থিতি দেখে বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিল। হঠাৎই ওরা লক্ষ্য করল বিশ্বপতির কাটা হাতটা ঠিক ওদের পায়ের সামনে পড়ে রয়েছে, আর সেই হাতে থাকা ঘড়িটা টিকটিক শব্দ করে ঘুরে চলেছে। এমন সময়ে শিবু ঝুঁকে সেই কাটা হাতের থেকে হাত ঘড়িটা খুলে নিয়ে নিজের হাতে পরে নিল। তারপরে সে বলল, এটা আমাদেরকে সময় দেখাবে। দেখো, এখন রাত 3:30 বাজে, আরো কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে, তারপরে আমরা এগিয়ে যাইতে পারবো। ভোলা শিবুর এই দুঃসাহস দেখে আঁতকে উঠল। এরপরে নিজের পা দিয়ে যেই না বিশ্বপতির কাটা হাতটাকে ঠেলে সরাতে যাবে, এমন সময়ে ওই বড় গাছের ডাল ধরে সরসর করে নেমে এলো সেই পিশাচ, আর নিজের দুই হাতের সাহায্যে ভোলার বুকের মাংস তুলে নিল। ভোলার শরীরটা পাশে পড়ে রইল। ওর ওই নিথর দেহটির দিকে তাকিয়ে রইল শিবু। সে জানতো এবার তার পালা, কিন্তু সেই পিশাচের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার পূর্বে হঠাৎ করেই নিজের সন্তান আর স্ত্রীর মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। সাথে সাথে সে সাহস জোগাড় করে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলো। সাথে সাথে ওই পিশাচও সারা মুখে রক্ত মেখে পিছু করতে থাকলো তার। এমনভাবে এক নাগারে যে কত ঘন্টা দৌড়েছিল শিবু তা তার খেয়াল নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 4:30 বাজে। সামনের দিকে চেয়ে দেখলো একটা কাঁচা পাকা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। নীলাম্বরের বলা কথাগুলি মনে পড়তেই সে বুঝল এইটাই তবে সেই রাস্তা। এখন তো ভোরের আলো ফুটে উঠেছে, কাজে এই পথ ধরে এগোতে থাকলে হয়তো গন্তব্যের খোঁজ ঠিকই পেয়ে যাব। না, থেমে গেলে আর কোনো মতেই চলবে না। এই কথা মনে মনে ভেবে যেই না সে এগোতে যাবে, এমন সময়ে সেই পিশাচ পেছন দিক থেকে গর্জে উঠল, সোজা এসে আক্রমণ করলো তাকে। শিবুর হাত থেকে রাইফেলখানা ছিটকে পড়ে গেল। শিবু হাতড়ে হাতড়ে সেটিকে পুনরায় ধরতে যাবে, এমন সময় সেই পিশাচ টেনে ধরল তার পা, তাকে নিজের দিকে টানতে শুরু করলো। তবে শিবুও নিজের শরীরের সমস্ত শক্তি লাগিয়ে কোনো ক্রমে সেই বাঁধন ছাড়িয়ে অগ্রসর হলো ওই রাইফেলের দিকে। হাতে তুলে নিল ওই যন্ত্র। রাইফেলের একটি জায়গায় হাত লেগে সামনের দিক থেকে বেরিয়ে এলো একটা ধারালো ফলা। ছুটে আসা ওই পিশাচ না বুঝেই যখন ঝাঁপিয়ে পড়ল শিবুর ওপরে, তখন ওই ফলাটি সরাসরি গিঁথে গেল তার বুকের বাঁদিকে। এফর ওপর করে দিল তার হৃৎপিণ্ডটাকে। চিৎকার করে উঠল ওই পিশাচ। শিবু ওর বুকের থেকে ফলাটিকে বার করে নিয়ে টিগার টিপতেই ঠাঁই ঠাঁই করে বেরিয়ে আসতে শুরু করলো গুলি। সিলভার বুলেটের দ্বারা ঝাঁঝরা হয়ে গেল ওই পিশাচের সমস্ত শরীর। নেতিয়ে পড়ল ওই পিশাচ, যন্ত্রণায় গোঙাতে শুরু করলো।
এরপরেও থামল না শিবু। ভোলাদার মুখটা বারে বারে মনে পড়তে লাগলো তার। সে দৌড়ে গিয়ে আবারও বন্দুকের ফলাটা গিঁথে দিতে থাকলো পিশাচের সারা শরীরে। পিশাচ দম ফাটার যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে কাহিল হয়ে পড়ল। নিস্তেজ হয়ে পড়ে রইল দেহটা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাড়ি ফিরেছিল শিবু, কিন্তু পিঠের দিকে একটা ব্যথা অনুভব করায় হাত দিয়ে দেখল সেই স্থানটায় ক্ষতের সৃষ্টি হয়েছে। ওই পিশাচের সাথে লড়াই করতে গিয়ে সেই পিশাচ একবার তার নখ দিয়ে তার পিঠের দিকে আঘাত করেছিল। সবটাই অলক্ষ্যে ঘটবার কারণে এমনটা হয়েছিল, কিন্তু এই ক্ষত কোনো সাধারণ ক্ষত ছিল না। নীলাম্বরবাবু শিবুকে পিশাচের বিষয়ে সব কটা কথা বললেও একটি বিষয়ে বলতে ভুলেই গিয়েছিলেন। পিশাচ কাউকে শুধু কামড়ালেই যে সেও নরখাদকে পরিণত হবে এমনটা নয়। যদি কাউকে নখ দিয়ে আঁচড়েও দেয় তাহলেও কিন্তু সে পিশাচে পরিণত হয়ে যাবে। এই বিষয়টা শিবুর কাছে অধরা থেকেই গিয়েছিল, কিন্তু তার জন্য তো আর সত্যি কোনোদিন মিথ্যে হয়ে যেতে পারে না। ওই ক্ষত কিছুতেই সারতে চাইল না। এক পূর্ণিমার রাতে শিবুর শরীরে শুরু হলো অসম্ভব যন্ত্রণা। সে বাড়ির বাইরে বেরিয়ে নদীর পাড়ে এসে ছটফট করতে শুরু করলো। ধীরে ধীরে তার শরীরটা রূপান্তরিত হয়ে যেতে লাগলো নেকড়ে মানবে। এরপরে সেই নদীর পাড় থেকে একজনের আর্তচিৎকারের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল সেদিন রাতে। শেষ হলো আজকের গল্প কালবৈশাখীর নির্জন রাতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রি, রিতম ও আমি তপন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আরও নতুন নতুন গল্প শোনার জন্য সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।